এরপরে আসুন এক রাউন্ড হাততালি দেওয়া যাক। আসুন আমরা নীল দলের খেলোয়াড়দের স্বাগত জানাই থাইল্যান্ড থেকে পায়ে একই। Here comes the blue corner from Thailand. I give you Vijay Kiasong. আমরা বিশ্বকে ম্যাক্স করি। ম্যাক্স জাপান চ্যাম্পিয়ন। তিনি ইতিমধ্যে আমাদের রিংয়ে পৌঁছে গিয়েছিলেন। সুতরাং আমরা পরবর্তী কি মুখোমুখি হতে চলেছি। এটি চীন থেকে এসেছে ইয়াং ইউলং। Here comes the red corner from China. I give you Yang Long. উদ্বোধনে খুব চীনা স্টাইলের ফেসিয়াল মাস্ক রয়েছে। ওটা ছিল আমাদের ইয়াং ইউলং। নীল সাইড প্লেয়ার পায়ে একই। 23 বছর বয়সী, উচ্চতা 174 সেমি, পেশাদার রেকর্ড 165 জুট, 125 জয়, 7 ড্র। লাল দলের খেলোয়াড় ইয়াং ইউলং। 23 বছর বয়সী, উচ্চতা 178 সেমি, 22 লড়াই, 18 জয়, 5 কেও। তিনি এই ম্যাচের রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছিলেন থাইল্যান্ডের মিক্স নাসোংকা। এই মুহূর্তে এটি 67 কেজি শ্রেণীতে একটি সুপার লড়াই। লাল দলের খেলোয়াড় ইয়াং ইউলং, থাইল্যান্ডের নীল দলের খেলোয়াড় পায়াসামেহের বিপক্ষে। উভয় পক্ষই খুব সুস্পষ্ট স্টাইল দিয়ে শুরু করে। উভয় পক্ষ থেকে একে অপরকে ধরে রেখেছেন। নীল সাইড প্লেয়ার পায়া একই। সুস্পষ্ট উদাহরণ হল সাধারণ থাই স্টাইল। ইয়াং ইউলং, আমরা সবেমাত্র দেখার জন্য একটি খাবার খেয়েছি। সংমিশ্রণ পাঞ্চটি কিছুটা উঁচু, যদিও অবস্থানটি কিছুটা বেশি দেখায়। এটা অনেকটা থাই স্টাইলের মতো, তবে তার বক্সিং স্টাইলে অবাধ লড়াইয়ের উপাদানও রয়েছে। অতএব প্রথম রাউন্ডে দুই পক্ষের মধ্যে আক্রমণাত্মক শৈলীর পার্থক্য বেশ স্পষ্ট ছিল। ইয়াং ইউলং পরপর সামনের পদক্ষেপের মাধ্যমে পথ খুলে দিয়েছিলেন। তারপরে আক্রমণের জন্য ঘুষিগুলি একত্রিত করুন, কিন্তু পায়াসেমের বাহুবাঁকানো প্রতিরক্ষা এটিকে নিরপেক্ষ করে দেয়। ঠিক আছে, ফ্রন্ট লেগ দিয়ে খুব দ্রুত মিডল সুইপ, মাঝখানের আরেকটি চীনা স্ক্যান। মিড স্ক্যানের জন্য এটি দ্বিতীয়বার। ইয়াং ইউলং তার বাহু দিয়ে রক্ষা করার পরে তিনি তৎক্ষণাৎ একটি ঘুষি আক্রমণ শুরু করেছিলেন, কিন্তু এই পায়াসামি পরিষ্কারভাবে প্রস্তুতি দেখায়। কারণ তাদের প্রথম দুই রাউন্ডের ম্যাচআপের প্রথম দুই রাউন্ড আপনি স্পষ্টভাবে অনুভব করতে পারেন যে ইয়াং ইউলংয়ের বক্সিং কৌশলগুলি অত্যন্ত রচিত, সুসংহত এবং সুসংহত। সুতরাং সুইপের পরে অবিলম্বে এই বাহুবাঁকানো প্রতিরক্ষায় সুইচ করুন। এই ইয়াং ইউলং পরিস্থিতি মোকাবেলা করার জন্য ডিফেন্সের পরে পাঞ্চিং কৌশল সহ একটি পাল্টা আক্রমণ। ইয়াং ইউলংয়ের আলিঙ্গন থেকে বিচার করে, এটাও কি মুয়ে থাই স্টাইল নয়? হ্যাঁ, আলিঙ্গনটি মুয়ে থাই যোদ্ধার অবস্থানের মতো। তদুপরি উভয় পক্ষের তাদের গতিবিধিতে একই রকম ছন্দ ছিল। তবে আসুন ইয়াং ইউলংয়ের আক্রমণাত্মক পদক্ষেপগুলি দেখে নেওয়া যাক। আরও একটু কম্বো পাঞ্চ। সুতরাং এটি থাই স্টাইল হওয়া উচিত। এই কিক বক্সিং স্টাইল এমন একজন খেলোয়াড়ের মতো যে অন্যের সাথে ভালোভাবে মিশে যায়। কিন্তু এখন আমরা এটা দেখতে পাচ্ছি। এটা হল পায়াসামের বাম পা সুইপিং কিক, ক্রমাগত সুইপিং লাথি। গতি এবং শক্তি উভয়ই অত্যন্ত গোপন, এবং এর প্রভাব ইয়াং ইউলংয়ের বাহুতে পড়েছিল। ইয়াং ইউলংয়ের উপর প্রভাব উল্লেখযোগ্য ছিল, আর এখন পর্যন্ত প্রতিযোগিতা চলছে। ইয়াং ইউলং ইতিমধ্যে তার অনেকগুলি মাঝারি পরিসরের সুইপ নিয়েছিলেন। সুইপে কমপক্ষে 7 বা 8টি কিক। ঠিক আছে, ইয়াং ইউলং একটি হাই সুইপ মিস হয়েছে। ইয়াং ইউলং ধীরে ধীরে চলার জন্য এই পদক্ষেপটি ব্যবহার করছিল। পিছনে পিছনে চলাফেরা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। কয়েকটি ফিন্ট, হাঁটু উত্তোলন ফেইন্ট। এরপর দুই হাত থেকে সোজা ঘুষি ধরলেন। এটি পায়াসেমের আক্রমণাত্মক স্টাইল। একটু একঘেয়েমি মনে হচ্ছে, কিন্তু কর্মের মান খুব উচ্চ। বিপরীতে এই ইয়াং ইউলং আক্রমণের বিকল্পগুলি খুব বৈচিত্র্যজনক, সেটা পায়ের গতিবিধি হোক না কেন, এবং ফিন্টস এবং ঘুষি এবং লাথির সংমিশ্রণ। এই সংমিশ্রণটি খুব সমৃদ্ধ।
এই মুহূর্তে কোর্টে ইয়াং ইউলং আরও জোরে এবং জোরে চাপ দিচ্ছিলেন। তিনি এখনও ভেন্যুর মাঝখানে রয়েছেন। প্রথম ম্যাচের পর আমরা তো এই প্যাশন দেখতে পাচ্ছি, এখনও স্পষ্টতই থাই স্টাইলে খেলছেন। আন্দোলনগুলি বরং সহজ। আমরা তাকে খুব কমই ঘুষি মারতে দেখি। লেগ টেকনিকটি একটি বাম পা ব্যবহার করে, দ্রুত এবং উচ্চমানের মিডল সুইপ। সে ইয়াং ইউলংয়ের বাহুতে আঘাত করতে থাকে। ইয়াং ইউলং বিপরীতে এই ধরনের আক্রমণ ব্যবহার করে, খুব ধনী এবং ফুটওয়ার্কের গতিবিধি, পাঞ্চ কৌশল এই সংমিশ্রণ সহ লেগ রিলে। হ্যাঁ, যখন আমরা ইয়াং ইউলংকে দেখতে পাই, এই পোশাকটিও বেশ অনন্য। তিনি শু হানের মার্শাল টাইগারের মহান সেনাপতিদের মধ্যে ছিলেন। তিনি হুজাং ঝং চরিত্রে অভিনয় করেছিলেন। আমরা জানি হুজাং ঝং নিয়ানের বয়স প্রায় 7, তখনও 10,000 লোকের মুখোমুখি হওয়ার সাহস আছে। তদুপরি উয়ের বিরুদ্ধে লিউ বেইজের অভিযানের সময়, গুয়ান ইউয়ের প্রতিশোধ নেওয়ার সময় হুজাং ঝং তার বয়সকে উপেক্ষা করেছিলেন। দয়া করে তাকে ভ্যানগার্ড হিসাবে নিযোগ করুন। আজ আমাদের ইয়াং ইউলং একজন তরুণ হুজাং ঝংকে উঠে আসার পর, দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার পর ইয়াং ইউলং উভয় পক্ষ থেকে পরপর সোজা ঘুষি দিয়ে পথ খুলে দিয়েছিলেন। তারপর আমরা ইয়াং ইউলংকে দেখি মুষ্টিবদ্ধ কৌশল দিয়ে আক্রমণ করার সময়, যখন পায়াসামে পিছু হটছিল, তার খুব দক্ষতা দিয়ে এই বাম পা সুইপিং কিকটি পাল্টা দিতে ব্যবহৃত হয়। ধারাবাহিক সুইপিং কিকগুলি পিছনে দেখুন। অগ্রসর হওয়ার পরে হাঁটুতে আঘাত। ইয়াং ইউলং ডিফেন্স মাথা হাতে নিয়ে রক্ষা করার সময় আপনার পেটের সুরক্ষায় মনোযোগ দিন। এটা দেখে বোকা হবেন না। পায়াসামের হাঁটুর আঘাত অবতরণ করেছিল। যদিও ইয়াং ইউলং এবার ভুগছেন, এটা পায়ে একই খুব উচ্চমানের ধর্মঘট, তবে এখন পর্যন্ত তবুও খুব সাহসী। হ্যাঁ, এবং আক্রমণের ফ্রিকোয়েন্সি মোটেও প্রভাবিত হয়নি। আমরা দেখেছি যে ইয়াং ইউলং খুব স্মার্ট খেলোয়াড়। তারা সমন্বয় করার জন্য তাদের নিজস্ব ফুটওয়ার্ক এবং ফিন্ট ব্যবহার করে। পায়াসামেইকে বলটি সুইপ করতে না দেওয়া বোধগম্য, কারণ সুইপের মান অনেক বেশি। তার সুইপিং লাঠিগুলি দমন করুন। দেখো, আমরা একটানা ভিতরে যাওয়ার পরে সামনের হাত থেকে অবিচ্ছিন্ন হস্তক্ষেপ। আরেকটি শক্তিশালী সুইপ মিস হয়েছে। আরেকটি হাই সুইপ। ইয়াং ইউলং বাম এবং ডান সোজা ঘুষির বিরুদ্ধে লড়াই করেছিলেন। তারা করা খুব কাছাকাছি ছিল, খুব টাইট, উঁচুতে ঝাড়ু দেওয়া এবং কিছুই পিছনে ফেলে না। এখানে পায়াসামেইয়ের আরও দুটি পরপর হাই সুইপ আসে। ইয়াং ইউলং পিছু হটতে এটি সমস্ত ব্যবহার করেছিলেন। উপরের দেহের পিছু হটতে থাকা প্রতিরক্ষা এড়িয়ে গিয়েছিল। আজ একটি প্রযুক্তি সমৃদ্ধ কৌশলগত পটভূমির সাথে একজন তরুণ চীনা খেলোয়াড় সহ এই একক পদক্ষেপের বিরুদ্ধে গুণমান খুব উচ্চ। থাই খেলোয়াড়ের মধ্যে সংঘর্ষ। থাই খেলোয়াড়ের মিডসেকশন সুইপ কিক সর্বত্র তাজা খাবারের মতো স্বাদ তৈরি করার একটি কৌশল। হ্যাঁ, আজ আমরা দেখতে চাই এটা আসলে কি। উচ্চমানের অ্যাকশন জয়, তবুও এই ধরনের বহুমুখী কৌশলগত ব্যবস্থা, এটি একটি বড় সুবিধা হতে পারে। তাহলে আসুন আমাদের ইয়াং ইউলং এর দিকে নজর দেওয়া যাক। এই প্রতিপক্ষের জন্য এমন একটি উচ্চমানের মিড সুইপ কোনো কৌশলগত সমন্বয় আছে কি? পদ্ধতির কারণে ভালো। এটা আমরা প্রতিবারই দেখি। পায়াসেমের সুইপিং কিকের পরে ইয়াং ইউলং খুব দ্রুত প্রতিক্রিয়া জানালেন। এই সবগুলি বাস্তবায়ন করা দরকার। তিনি তার সুইপিং পা ব্যবহার করে মাটি মিস করেছিলেন। শরীরের মাধ্যাকর্ষণ কেন্দ্র অস্থিতিশীল। যখন মাধ্যাকর্ষণ কেন্দ্র অস্থির থাকে, এই ক্লোজ রেঞ্জ পাঞ্চটি সম্পাদন করুন। কিন্তু এই পায়াসামি স্পষ্টতই এখানে একটি উদ্দেশ্য নিয়ে এসেছিল। স্ট্রাইকের পরে হয় মাথাটি পিছনে টেনে নেওয়া হয়, আপনার ঘুষি দিয়ে আমাকে আঘাত করা এড়িয়ে চলুন, অন্যথায় তারা প্রতিরক্ষার জন্য তাদের বাহু বাঁকিয়ে রাখবে। দেখুন, ঝাড়ু দেওয়ার পরে এবং লাথি মারার পরে পিছু হটে যান এবং চালিয়ে যান। জড়িয়ে পড়ে এবং আলিঙ্গন করা, এটা পশ্চাৎপসরণের পরে মনে হচ্ছিল ইয়াং ইউলংয়ের বক্সিং কৌশলগুলি এখনও আক্রমণ করছে, কারণ তিনি ইতিমধ্যে দড়ির কিনারায় ছিলেন আর পিছু হটার জায়গা ছিল না। তাই মাথা নিচু করে ভিতরে ঢুকে পড়ার পরে একটি ক্লোজ রেঞ্জ আলিঙ্গনের অঙ্গভঙ্গি নিষ্পন্ন করুন ইয়াং ইউলংয়ের ঘুষি আক্রমণকে নিরপেক্ষ করার জন্য। সুতরাং ইয়াং ইউলংয়ের কৌশলটি আসলে খুব স্মার্ট। খুব বুদ্ধিমান ব্যক্তি একজন খেলোয়াড়। ঠিক আছে, একটি হাঁটু আঘাত, তবে ইয়াং ইউলং স্পষ্টতই পিছন থেকে সোজা ঘুষি দিয়ে পাল্টা জবাব দিয়েছিলেন। এই সুইং পাঞ্চ, পায়াসামেইয়ের ব্যাকহ্যান্ড স্ট্রেইট পাঞ্চ, গুণমান বেশ উঁচু। হ্যাঁ, আমরা এই আঘাতের শব্দ স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। ঠিক আছে, দ্বিতীয় খেলা শেষ হয়েছে। ইয়াং ইউলংয়ের কৌশল কার্যকর করা, এটি আরও দৃঢ় বলে মনে হয়েছিল, কিন্তু এই পায়ে একই কৌশলগুলি পরিবর্তন হয়নি বলে মনে হচ্ছে। এখনও সুইপিং কিকের জন্য নিজের উচ্চস্তরের লাইন আপ ব্যবহার করছেন। তারা ইয়াং ইউলংকে আক্রমণ করছিল, তবে তিনি স্পষ্টতই শক্তিশালী হয়েছেন। ইয়াং ইউলংয়ের মতো কারো জন্য সুইপিং কিক আটকানোর পরে মুষ্টিবদ্ধ কৌশল দিয়ে পাল্টা আক্রমণ, তিনি উল্লেখযোগ্য রক্ষণাত্মক সমন্বয় করেছিলেন। হ্যাঁ, এবং তৃতীয় রাউন্ড, এটি ধৈর্যের একটি খুব শারীরিক পরীক্ষাও ছিল মুয়ে থাই যোদ্ধাদের ক্ষেত্রে, কারণ খাঁটি তাইয়ের নিয়ম 5 রাউন্ড। সুতরাং তাদের স্বাভাবিক শারীরিক রিজার্ভ এটা আরেকটু শক্তিশালী হবে। কিন্তু মুয়ে থাই যোদ্ধারা এই ধর্মঘট তুলনামূলকভাবে ধীর গতিতে শুরু হয়েছিল, কারণ এটি একটি 5 পায়ের ম্যাচ ছিল। শারীরিক শক্তি
শক্তি বিতরণের ক্ষেত্রে 3 রাউন্ডের ম্যাচের রেটিং অনুযায়ী গতি আলাদা। থাই খেলোয়াড়ের তৃতীয় রাউন্ডের দিকে আমাদের নজর দিতে হবে। আপনি কি আপনার সমস্ত দ্রুততম টেম্পো বের করতে পারেন? উভয় পক্ষই প্রতিরক্ষায় তাদের অস্ত্র মোটামুটি প্রশস্ত রেখেছিল। ঠিক আছে, ইয়াং ইউলংয়ের ফ্রন্ট লেগ সুইপ কিক। আসুন পায়াসেম দেখে নেওয়া যাক। তার শরীরের একটা নকল নাড়াচাড়ার পরে হঠাৎ তারা সবাই একসাথে তাদের পা উঁচু করে ঝাড়ু দেয়। আগে ও পরে ফ্লিকার বলতে কি বোঝায়? পিছনে পিছনে চলাফেরা প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্য বোঝানো হয়। আমার মাধ্যাকর্ষণ কেন্দ্র সামনের দিকে সরে গেল, কখনো পিছনে। আপনি বলতে পারবেন না আমি আক্রমণ করব নাকি হাঁটতে যাচ্ছি। ঠিক আছে, ইয়াং ইউলংয়ের ক্রমাগত ঘুষি আক্রমণ। পায়াসেমকে এই দড়ির কোণে বাধ্য করা। এই মুহূর্তে আমি মনে করি এটি তৃতীয় রাউন্ড, কারণ ছন্দের দিক থেকে আপনি পায়াসেমের সাথে এই ধরনের ম্যাচ লড়াই করতে পারবেন না। এই ধরনের ছন্দ আপনাকে অবশ্যই আপনার আক্রমণাত্মক গতি বাড়াতে হবে। কম ফ্রিকোয়েন্সি ব্যবহার করুন। একটি দ্রুত ফ্রিকোয়েন্সি ছোট কোণ পাঞ্চিং কৌশল। পায়াসেমের আক্রমণাত্মক ছন্দকে ব্যাহত করুন। অন্য ব্যক্তির ছন্দ ব্যাহত করা, তারপরে স্ট্রাইক করার জন্য প্রতিপক্ষের অবস্থানে একটি খোলার সন্ধান করুন, কারণ আপনি একটি এক পদক্ষেপ। সুতরাং জিনিসগুলি ভেঙে ফেলার জন্য আপনাকে অবশ্যই ক্রমাগত আপনার ফুটওয়ার্ক বা আক্রমণ ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে হবে। তার ছন্দেই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ইয়াং ইউলংকে গতি বাড়াতে হয়েছিল। দেখুন, এটা স্পষ্ট যে পরপর 3 বা 4টি পায়াসামি সুইপ করে। আপনি ইয়াং ইউলংয়ের বাম এবং ডান হাতের প্রতিরক্ষামূলক হাত দেখতে পাচ্ছেন। অস্ত্র পায়াসেমের ক্রমাগত সুইপিং কিকগুলিতে সে ইতিমধ্যে লাল এবং বেগুনি হয়ে গিয়েছিল। এটা সম্ভবত তার ভবিষ্যতের প্রতিরক্ষা সম্পর্কে। বাহুর পিছনে প্রতিরক্ষা কিছুটা প্রভাব ফেলতে পারে। এই মুহূর্তে ইয়াং ইউলংকে অবশ্যই গভীর মনোযোগ দিতে হবে, কারণ পরপর অগ্রবাহু সুইপিং লাথি থেকে ভারী আঘাত নেয়। এটি অসাড এবং অসাড হয়ে যাবে এবং আপনি এটি তুলতে পারবেন না। এই মুহূর্তে আপনার মাথার ছিদ্রটি পড়ে যাবে। তদুপরি খেলার পরে তার বাহু বেশ লক্ষণীয় ব্যথায় ভুগবে। এটি বেশ চিত্তাকর্ষক এবং বেশ সুস্পষ্ট, কারণ আদালত বেশ উত্তেজনাপূর্ণ ছিল। এই চেতনা বেশ উত্তেজনাপূর্ণ। তদুপরি রক্ত সঞ্চালন তুলনামূলকভাবে দ্রুত হয়, সুতরাং আপনি খুব বেশি ব্যথা অনুভব করবেন না। এই মুহূর্তে ইয়াং ইউলং আরও কাছাকাছি চাপ দিচ্ছিলেন এই পায়াসম দমন করা। তবে আপনাকে এটি থাকতে হবে। আপনাকে কার্যকর আন্দোলনের সাথে প্রবেশ করতে হবে। ঠিক আছে, 44 সেকেন্ড বাকি আছে। ইয়াং ইউলং তখনও তার নাটকে খুব সক্রিয় ছিলেন। এই মুহূর্তে আসুন একবার দেখে নেওয়া যাক প্রথম থেকে তৃতীয় খেলা পর্যন্ত। যদিও ইয়াং ইউলংয়ের মুষ্টিবদ্ধ কৌশলগুলি আক্রমণে অসংখ্য ছিল, এছাড়াও অনেকগুলি সংমিশ্রণ রয়েছে, তবে কোনটি এখনও ইতিবাচক? এই ধরনের বামডান স্ট্রেইট পাঞ্চ আক্রমণ। সরলরেখার ঘুষিগুলিতে আরও আক্রমণ রয়েছে। এটি তাদের জন্য যারা শ্রেষ্ঠত্ব অর্জন করে। সহজ বাহুবাঁকানো প্রতিরক্ষা এবং এই থাইস্টাইলের মুষ্টি প্রতিরক্ষা পদ্ধতির পরিপ্রেক্ষিতে এটা সুবিধাজনক নয়। সুতরাং আপনাকে আরও কোণযুক্ত হুক অবতরণ করতে হবে। আর্ক ফিস্ট টেকনিক। থাই খেলোয়াড়দের বিরুদ্ধে এ ধরনের আঘাত আরও বেশি কার্যকর। একবার ভেতরে তাকালে থাই অ্যাথলিট বন্ধ হওয়ার পরে এই ক্লোজ রেঞ্জ আলিঙ্গনে প্রবেশ করার জন্য অবিলম্বে সঠিক মুহূর্তটি দখল করুন। আপনার ঘুষি মারার জন্য কোনো জায়গা নেই। এইভাবে আপনি সত্যিই নিয়মগুলি বুঝতে পারেন, তাই না? এটি প্রতিরোধ করবে। তৃতীয় খেলা শেষ হয়। আমরা দেখেছি 3টি খেলায় ইয়াং ইউলংয়ের কৌশল খুব স্পষ্ট ছিল, কারণ আমি তোমাকে ছাড়িয়ে যেতে পারি না। আসুন কোর্টে থাকা 2 খেলোয়াড়ের দিকে তাকাই। এমনকি তারা একে অপরকে দুবার জড়িয়ে ধরেছে। খুব বন্ধুত্বপূর্ণ। নায়করা বীরদের সম্মান করে। তৃতীয় রাউন্ডে এটি স্পষ্ট ছিল যে ইয়াং ইউলং তার প্রতিপক্ষকে চাপ দেওয়ার জন্য তার ঘুষি ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু পায়াসেমের পায়ের আক্রমণের কারণ গুণমান বেশ উঁচু। দ্বিতীয়ত, আমি মনে করি এটি এখনও আক্রমণাত্মক কোণ থেকে ইয়াং ইউলংয়ের বক্সিং স্টাইল। এটি আরও কিছুটা বৈচিত্র্যময় হলে আরও ভালো। আরও হুক নিক্ষেপ করুন, অথবা সামান্য মর্দমুখী হুক। এই ক্রস পাঞ্চ আক্রমণ এটা আরেকটু ভালো হতে পারে এবং এর জন্য আরও শারীরিক প্রভাব প্রয়োজন। সেক্ষেত্রে এটি প্রতিপক্ষের রক্ষণাত্মক ফোকাসকে স্থানান্তরিত করবে। মাথা থেকে পেট পর্যন্ত প্রতিরক্ষা অনিশ্চিত। এটি অপ্রতিরোধ এবং অপ্রতিরোধ বোধ করে। এরপর আমি প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করব। রেফারি নং 27-30 জিতেছে। রেফারি নং 3 27-30 জিতেছে। সব বিচারক সর্বসম্মতিক্রমে রায় দিয়েছেন। এই ম্যাচে জিতেছে নীল দল।